সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। তোমাদের যে সমস্ত ছাত্ররা মানবিক এবং বাণিজ্য শাখায় আছো তাদের আমি অর্থনীতি প্রথম পত্র পড়াচ্ছি এবং অর্থনীতি প্রথম পত্রে আমরা পড়ছি এখন 10ম অধ্যায়। 10ম অধ্যায়টি হচ্ছে আমাদের মুদ্রা এবং ব্যাংক। তো মুদ্রা এবং ব্যাংক এই অধ্যায়টির কয়েকটি টপিক নিয়ে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজ আমরা যে জিনিসটি নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে মুদ্রার চাহিদা ও যোগানের উপাদান এবং আরভিং ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্ব। এর বিষয়গুলো নিয়েই আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে মুদ্রা কাকে বলে। মনে আছে মুদ্রা কাকে বলে? মুদ্রা আমরা বলেছিলাম যে মুদ্রা হচ্ছে এমন একটি বস্তু যেটি সরকার কর্তৃক প্রচলিত এবং সর্বজন গ্রাহ্য এবং স্বীকৃত, যা বিনিময়ের মাধ্যম হিসাবে কোনো দেশে ব্যবহার করা হয়। তাকে আমরা বলছিলাম অর্থ বা মুদ্রা। শুধু বিনিময়ের মাধ্যমে নয়, এটি সঞ্চয়ের বাহক হিসাবে আমাদের ব্যবহার হয়ে থাকে, পরিমাপক হিসাবে, মূল্যের পরিমাপক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। সেটি ছিল হচ্ছে আমাদের মুদ্রা বা অর্থ। এখন কথা হচ্ছে যে আমরা মুদ্রার গতদিন আমরা কাজ দেখেছি এবং তার পাশাপাশি এও দেখেছি যে মুদ্রার মূল্যটি কিভাবে নির্ধারিত হয়। তো এখন এই যে মুদ্রা বা মূল্য আমরা অর্থ বলছি, সেটির যে চাহিদা সেটা আবার কি জিনিস, মানে অর্থের চাহিদা বা মুদ্রার চাহিদাটা কি, বা কেনই বা লোকে এর চাহিদা করে থাকে এবং কিসের উপরই এর চাহিদাগুলো নির্ভর করে, আমরা প্রথমে সেটা সম্পর্কে আজ জানি। অর্থের চাহিদা, আসলে আমরা জানি যে বিভিন্ন কারণে একজন মানুষের অর্থের প্রয়োজন হয়ে থাকে। এই যে ভিন্ন ভিন্ন কারণে মানুষ যে অর্থের জন্য প্রয়োজন বোধ করে সেটিকেই বলি আমরা অর্থের চাহিদা। অর্থাৎ আমরা বলতে পারি ভাবে একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকে আমরা বলি মুদ্রা বা অর্থের চাহিদা। তাহলে আমরা কি বলছি যে একটা নির্দিষ্ট সময়ে কি করে, কারা এটা করে? দেশের জনগণ। কোন দেশের জনগণ কি কারণে ভিন্ন ভিন্ন প্রয়োজন, এক একজনের প্রয়োজন কিন্তু এক এক রকম। একজন ছাত্রের প্রয়োজন, একজন গৃহিণীর প্রয়োজন, একজন চাকুরিজীবীর প্রয়োজন, কিংবা একজন ব্যবসায়ীর প্রয়োজন। সবার প্রয়োজন কিন্তু এক নয়, কিন্তু তারপরেও সবাই কিন্তু কিছু পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায়। এই যে ভিন্ন ভিন্ন ব্যক্তিরা ভিন্ন ভিন্ন প্রয়োজনে নির্দিষ্ট পরিমাণ অর্থটি হাতে ধরে রাখতে চায়, সেটাকে আমরা বলি অর্থের চাহিদা। এটাকে আমরা এভাবে বলতে পারি যে অর্থের চাহিদা বলতে আমরা দ্রব্য ও সেবা ক্রয়, আর্থিক সম্পদ ক্রয়, অন্যকে দান করা ইত্যাদি উদ্দেশ্যে এর ব্যবহার বুঝি না, বরং ধরে রাখাকে বুঝি। অর্থাৎ তাহলে এখানে একটু জিনিস তোমরা খেয়াল করো যে অর্থের চাহিদা বা মুদ্রার চাহিদা বলতে আমরা এই যে কথাগুলো বললাম যে দ্রব্য কিনবো বা সেবা কিনবো, কিংবা কোনো আর্থিক সম্পদ আমি ক্রয় করতে পারি, কিংবা কাউকে দান করি, এই উপলক্ষে আমি যে অর্থের যে ব্যবহারটা করে ফেলছি সেটা কিন্তু না। সেই উদ্দেশ্যকে সামনে রেখে বা মাথায় রেখে যে পরিমাণ অর্থ আমি হাতে ধরে রাখতে চাই সেটাই কিন্তু অর্থের চাহিদা। অর্থাৎ অর্থের চাহিদা হচ্ছে যে আমি কি পরিমাণ অর্থ, একটি দেশের জনগণ একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায়, সেটাই হচ্ছে অর্থের চাহিদা। এখন এই যে আমরা বললাম যে আর্থিক দ্রব্য সেবা ক্রয়, আর্থিক সম্পদ ক্রয়, এগুলোর জন্য মানুষ অর্থের চাহিদা করবে। সুতরাং একটা নির্দিষ্ট সময়ে একটা দেশে যে পরিমাণের বেচাকেনা হবে সেটাই তো অর্থের চাহিদা সৃষ্টি করবে। অর্থাৎ আমি যদি বই কেনার জন্য, কলম কেনার জন্য, কাগজ কেনার জন্য অর্থ ধরে রাখি এবং যে পরিমাণ কলম কাগজ বিক্রি হচ্ছে, এই দুটো যে মূল্য, তাহলে এটা পরস্পর হবে কি সমান। সুতরাং বলা যায় এইভাবে যে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য অর্থের বিনিময়ে বেচা কেনা হয় তাই অর্থের চাহিদা সৃষ্টি করে। আর অর্থের জন্য যে আমি চাহিদাটা সৃষ্টি করছি সেটা হচ্ছে কি, যে বাজারে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হচ্ছে সেটার জন্যই কিন্তু অর্থের প্রয়োজন হচ্ছে। সুতরাং এখানে বলা যাচ্ছে যে অর্থের মোট চাহিদার পরিমাণ দেশের বিক্রয়যোগ্য দ্রব্যের মোট মূল্যের সমান। অর্থাৎ একটা দেশে যে পরিমাণ বিক্রয়যোগ্য দ্রব্য আছে তার যে দাম, সেটা সমান কি হবে? অর্থের চাহিদা। অর্থাৎ এই দ্রব্য সামগ্রী, সেবা সামগ্রী,
যা আছে এগুলো ক্রয় করার জন্যই তো মানুষ আসলে অর্থের চাহিদাটা করে থাকবে। সুতরাং আমরা বলতে পারছি যে অর্থের মোট চাহিদার পরিমাণ দেশে বিক্রয়যোগ্য দ্রব্যের মোট মূল্যের সমান হয়ে থাকে। তাহলে অর্থের চাহিদাটা কি? অর্থের চাহিদা হচ্ছে সেটাই আসলে যে একটা নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকে আমরা বলি অর্থের চাহিদা। একটা নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চাবে, সেটাই অর্থের চাহিদা। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ কেন অর্থের চাহিদা করবে? তো বিভিন্ন কারণে আসলে মানুষ অর্থের চাহিদা করে থাকে। আমাদের অর্থনীতিবিদ জন মেনার্ড কেইন্স উনি বলেছেন মূলত 3টি উদ্দেশ্যে জনগণ অর্থের চাহিদা করে থাকে। সেটি কি? প্রথমেই উনি বলেছেন লেনদেন জনিত অর্থের চাহিদা, অর্থাৎ দৈনন্দিন যে লেনদেন আছে, আর্থিক লেনদেন আমরা করি, এটার জন্যই মানুষ একটি অর্থের চাহিদা করে থাকে। সেটি আমরা দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারি, সেবা নিতে নেওয়ার জন্য করতে পারি, কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে করতে পারি, ইত্যাদি জিনিসপত্র কেনাকাটা করব। এই উদ্দেশ্যে লেনদেন, দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য মানুষ যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখে সেটিকে আমরা বলি লেনদেন জনিত অর্থের চাহিদা। এই লেনদেন জনিত অর্থের চাহিদা কিন্তু মূলত নির্ভর করে একজনের আয়ের উপরে, অর্থাৎ ব্যক্তি বিশেষের আয়ের উপরেই কিন্তু নির্ভর করবে লেনদেন জনিত অর্থের চাহিদা। যদি দেখা যায় যে যে ব্যক্তির আয় বেশি তার লেনদেন জনিত অর্থের চাহিদাটিও বেশি, আবার যার আয় কম তার লেনদেন জনিত বা দৈনন্দিন ব্যবহারের জন্য যে অর্থের চাহিদাটা করে থাকে সেটির চাহিদাটাও কিন্তু তুলনামূলকভাবে কম হয়ে থাকে। তাহলে লেনদেন জনিত অর্থের চাহিদা কিসের উপর নির্ভর করে? লেনদেন জনিত অর্থের চাহিদাটা মূলত নির্ভর করে হচ্ছে আয়ের উপর। যে ব্যক্তির আয় যত বেশি তার দেখা যায় যে লেনদেন জনিত অর্থের চাহিদাটিও বেশি। এটি যদি আমরা একটু চিত্রে তোমাদেরকে বোর্ডে দেখাই, যেখানে লেনদেন জনিত অর্থের চাহিদা এবং আয় এই দুটো সম্পর্কটি কেমন, তাহলে এই দুটো সম্পর্কটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ধনাত্মক ধরনের, অর্থাৎ আয় বাড়লে লেনদেন জনিত অর্থের চাহিদাটি বৃদ্ধি পায়। তাহলে এটি চলো আমরা একটু এখন চিত্রে দেখি। আমরা এখানে ভূমি অক্ষে দেখাবো লেনদেন জনিত অর্থের চাহিদা। লেনদেন জনিত অর্থের চাহিদা হচ্ছে আমাদের ভূমি অক্ষে, আর লম্ব অক্ষে হচ্ছে আমাদের আয়। আমরা কি বললাম যে যত আয় বাড়বে, ধরো এখানে মনে করছে আমার আয় হচ্ছে এইটুক, আমার লেনদেন জনিত অর্থের চাহিদা হচ্ছে এই পরিমাণ, আমাদের এখানে হচ্ছে আয় আর আমাদের এখানে লেনদেন জনিত অর্থের চাহিদা হচ্ছে এটি। তো যদি কোনো কারণে আয় বৃদ্ধি পেয়ে Y1 থেকে Y2 হয়, তখন আমরা দেখব যে আমাদের লেনদেন জনিত অর্থের চাহিদাটাও কি হয়ে যাবে, আগের থেকে বৃদ্ধি পেয়ে যে L2 হবে। অর্থাৎ এখন এই বিন্দু আর এই বিন্দু যদি আমি যোগ করি তাহলে আমি যে রেখাটি পাচ্ছি সেটি হচ্ছে আমার অর্থের লেনদেন জনিত চাহিদা। আমরা এই দুটো বিন্দু যোগ করে যে রেখাটি পাচ্ছি সেটি হচ্ছে আমার অর্থের লেনদেন জনিত চাহিদা রেখা। অর্থাৎ এখানে রেখাটি দেখো যে এই রেখাটি হচ্ছে আমাদের বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটি রেখা আমি পাচ্ছি। কেন এটি ঊর্ধ্বগামী হচ্ছে? কারণ এখানে আমরা বলছি যে আয়, আমার ইনকাম যতই বাড়বে আমার লেনদেন জনিত যে অর্থের চাহিদাটি আছে সেটিও কিন্তু বৃদ্ধি পাবে। এই লেনদেন জনিত অর্থের চাহিদা আয়ের বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বলেই, এবং এই দুটির মাঝখানে ধনাত্মক সম্পর্ক আছে বলেই দেখা যাচ্ছে এই রেখাটি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটি রেখা। তাহলে আমরা বুঝতে পারছি যে মানুষ প্রথমত অর্থের চাহিদা করে লেনদেন করার জন্য, এবং এখানে লেনদেন জনিত যে অর্থের চাহিদাটি আছে দেখলাম সেটি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটি রেখা। এরপরে যেটি আছে সেটি হচ্ছে আমাদের সতর্কতামূলক অর্থের চাহিদা। অর্থাৎ মানুষ বিভিন্ন আকস্মিক যে মানুষের জীবনে দুর্ঘটনাগুলো ঘটে থাকে, বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ঘটনা, বিপদ হতে পারে, বিভিন্ন ব্যবসায়িক ক্ষতি হতে পারে, কিংবা একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে মানুষের জীবনে, চাকরিচ্যুতি হতে পারে, অনেক ধরনের ঘটনাই ঘটতে পারে। যেমন আমরা প্যান্ডামিকের সময়, এই যে করোনার সময় এখন দেখছি যে অনেক লোকেরই চাকরি চলে গিয়েছে বিভিন্ন কারণে। তো এই সমস্ত কারণে মানুষ কি করে, এই বিপদটা মোকাবিলা করার জন্য কিছু অর্থ হাতে ধরে রাখতে চায়। এটাকেই বলে আমরা সতর্কতামূলক অর্থের চাহিদা। অর্থাৎ এই যে বিভিন্ন আকস্মিক দুর্ঘটনা মোকাবিলা করার জন্য মানুষ পূর্ব প্রস্তুতি হিসাবে, সতর্কতার অংশ হিসাবে কিছু অর্থ হাতে ধরে রাখতে চায়, সেটিকে আমরা কি বলি, যে সতর্কতামূলক অর্থের চাহিদা।
এই সতর্কতামূলক অর্থের চাহিদাও কিন্তু আয়ের সাথে নির্ভরশীল। অর্থাৎ যে ব্যক্তির আয় দেখা যায় বেশি, তিনিও কি করবেন, সতর্কতামূলক উদ্দেশ্যে বেশি পরিমাণে অর্থ রাখবেন হাতে ধরে। আর যে ব্যক্তির আয় কম, তিনি কিন্তু অল্প পরিমাণ অর্থ সতর্কতার উদ্দেশ্যে হাতে ধরে রাখবেন। তাহলে এইখানেও যে রেখা আমরা দেখব, সেটিও কিন্তু বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা হবে। অর্থাৎ আমরা লেনদেনজনিত অর্থের চাহিদায় যে ধরনের রেখাটি দেখেছি, সতর্কতামূলক অর্থের চাহিদাও কিন্তু ঠিক একই রকম। অর্থাৎ এটিও আমাদের বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটি রেখা হবে। অর্থাৎ এখানেও আয় বাড়লে সতর্কতামূলক অর্থের চাহিদা বাড়বে, আর আয় কম থাকলে সেখানে সতর্কতামূলক অর্থের চাহিদা কম হবে। এরপরে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে ফটকা কারবার জনিত অর্থের চাহিদা। মানুষ অনেক সময় হঠাৎ লাভ করার জন্য বা আকস্মিক লাভ করার জন্য কি করে, ঋণপত্রে কিছু বিনিয়োগ করে। ঋণপত্রে বিনিয়োগ করার জন্য কিছু পরিমাণ অর্থ তারা রাখে হাতে, এবং ঋণপত্রে বিনিয়োগ করে সেখান থেকে তার লাভবান হওয়ার একটা প্রচেষ্টা থাকে। এবং এই যে ঋণপত্রে বিনিয়োগ করে তিনি হঠাৎ করে যাতে একটু লাভবান হতে পারেন, সেই জন্য যে অর্থটা রাখা হয় অতিরিক্ত, সেটিকে আমরা বলছি যে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা। এই ফটকা কারবারজনিত অর্থের চাহিদাটি এটি নির্ভর করে কিন্তু সুদের হারের উপর। অর্থাৎ সুদের হারের সঙ্গে ফটকা কারবারজনিত অর্থের চাহিদার একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটি কেমন? এই সম্পর্কটি কিন্তু আবার বিপরীতমুখী। অর্থাৎ যদি দেখা যায় যে সুদের হার অত্যন্ত বেশি, তাহলে কিন্তু মানুষ ফটকা কারবারজনিত অর্থের চাহিদা করে হচ্ছে কম। আবার যখন দেখা যায় যে সুদের হার কমে যাচ্ছে, তখন কিন্তু মানুষ ফটকা কারবারজনিত অর্থের যে চাহিদাটি আছে সেটি করে বেশি। কারণ দেখা যায় যে সুদের হার বেশি থাকলে তখন অর্থের ফটকা কারবারজনিত ব্যাপারে বিনিয়োগ না করে বরঞ্চ আমরা যদি সেটা ঋণ দিই, তাহলে দেখা যাচ্ছে আমাদের সুদ সেখান থেকে আমরা বেশি পেয়ে যাচ্ছি। আর যদি সুদের হার কমে যায়, তখন মানুষ ঋণপত্রে বিনিয়োগ করে ফটকা কারবারের জন্য কিছু পরিমাণে অর্থ হাতে ধরে রাখতে চায়। তাহলে এই ফটকা কারবারজনিত অর্থের চাহিদাটা নির্ভরশীল কিসের উপরে? এটি হচ্ছে সুদের হারের উপর নির্ভর করে। সুতরাং এখানে যে রেখাটি আমরা আঁকবো সেটি দেখবো আমরা যে এটি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটি রেখা। এই রেখাটি আমরা অঙ্কন করতে যাচ্ছি এখন। এখন দেখো বোর্ডে যে এখানে আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি ফটকা কারবারজনিত অর্থের চাহিদা, বারজনিত অর্থের চাহিদা। আর আমাদের লম্ব অক্ষে কি দেখাবো? লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি সুদের হার। এবং আমরা বলেছি কি যে এই দুটি সম্পর্কটি হচ্ছে কেমন? বিপরীতমুখী। অর্থাৎ এই রেখাটি তাহলে আমাদের এইরকম একটি রেখা আমরা পাবো। ফটকা কারবারজনিত অর্থের চাহিদা রেখা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখবো যে এই রেখাটি হচ্ছে আমাদের বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটি রেখা। এখন আমরা দেখি এখানে যদি যখন সুদের হার হচ্ছে আমার I0, আমার ফটকা কারবারজনিত অর্থের চাহিদা হচ্ছে, আমরা যদি এখানে দেই এইটুক M0, আবার যখন আমার সুদের হার কমে I1 হয়ে গেল, তখন কিন্তু আমার এই অর্থের চাহিদাটি বেড়ে M1 হয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে এটি আমরা বলতে পারি যে যতই সুদের হার কমতে থাকবে, আমাদের এই ফটকা অর্থজনিত যে অর্থের চাহিদাটি সেটি বাড়তে থাকবে। আর যদি সুদের হার বাড়তে থাকে, তখন এই অর্থের চাহিদাটি কিন্তু বিপরীতক্রমে এভাবে কমতে থাকবে। সুতরাং ফটকা কারবারজনিত যে অর্থের চাহিদাটির কথা আমরা বলছিলাম, সেটি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটি রেখা। কারণ হচ্ছে এখানে সুদের হারের সঙ্গে আমাদের ফটকা কারবারজনিত অর্থের চাহিদার সম্পর্কটি হচ্ছে সম্পূর্ণ বিপরীতমুখী। তাহলে দেখতে পাচ্ছি যে মানুষ আমরা জন মেনার্ড কেইন্সের মতে তিনটি কারণে অর্থের চাহিদা করে থাকি। কি কি? একটি হচ্ছে লেনদেনজনিত অর্থের চাহিদা, যেটি আয়ের উপর নির্ভরশীল এবং এটি সরাসরি সম্পর্ক। দ্বিতীয়ত হচ্ছে সতর্কতামূলক অর্থের চাহিদা, এটিও আয়ের সঙ্গে সম্পর্কিত এবং এটিও সরাসরি সম্পর্ক। তৃতীয় যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা, এটি সুদের হারের সঙ্গে সম্পর্কিত। তবে সুদের হারের সঙ্গে সম্পর্কটি কেমন? সুদের হারের সঙ্গে এর সম্পর্কটি হচ্ছে বিপরীতমুখী। অর্থাৎ সুদের হার বাড়লে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা কমে আসে, আর যদি সুদের হার কমে যায় তাহলে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা বৃদ্ধি পেয়ে থাকে। এখন এই যে বিভিন্ন কারণে মানুষ অর্থের চাহিদাটি করে থাকে, এখন এই যে অর্থের চাহিদা আছে সেটি কিন্তু বিভিন্ন উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, বা বিভিন্ন উপাদান আছে যেটিকে এটিকে নির্ধারণ করে যে অর্থের চাহিদাটা
কেমন হবে, বেশি না কম? চলো আমরা সেইগুলো সম্পর্কে এখন একটু জানি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আয়, অর্থাৎ অর্থের চাহিদার একটা অন্যতম নির্ধারক হচ্ছে প্রধান আয়। যে ব্যক্তির আয় বেশি দেখা যায় যে তার জন্য অর্থের চাহিদাটাও বেশি হয়ে থাকে, আর যার আয় কম তার জন্য অর্থের চাহিদাটিও কম হয়ে থাকে। এটি কিন্তু আমরা একটু আগেই দেখলাম যে লেনদেন জনিত এবং সতর্কতামূলক চাহিদার উদ্দেশ্যে, যে যাদের আয় বেশি ছিল তাদের অর্থের চাহিদা বেশি হয়েছে, আর যাদের আয় কম তাদের অর্থের চাহিদাটি হয়েছে কম। দ্বিতীয়ত হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতা বলতে আসলে আমরা কি বুঝি? যে আয়ের পরিবর্তনের ফলে আমার যে ভোগের পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকেই বলি আমি প্রান্তিক ভোগ প্রবণতা। যদি আমার প্রান্তিক ভোগ প্রবণতা বেশি হয় তাহলে কি হবে? আমার অর্থের চাহিদাও বেশি হবে। আর যদি আমার প্রান্তিক ভোগ প্রবণতা কম হয় তাহলে সেক্ষেত্রে আমি দেখব যে আমার অর্থের চাহিদাটিও কমে যাচ্ছে। তৃতীয় যেটি আসছে সেটি হচ্ছে প্রান্তিক সঞ্চয় প্রবণতা। এটিও তাই, যে প্রান্তিক সঞ্চয় প্রবণতা যদি মানুষের বেশি হয় তাহলে কি করবে? সে সঞ্চয়ের জন্য অর্থ বেশি রাখবে আর হাতের অর্থ থাকবে হচ্ছে কম। আর যদি সঞ্চয় প্রবণতা কম হয় তাহলে তার হাতে নগদ অর্থের চাহিদাটি সে করবে হচ্ছে বেশি। তাহলে আয়, প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক সঞ্চয় প্রবণতা, এগুলো সবগুলোই কিন্তু আসলে অর্থের চাহিদাটাকে নির্ভর করছে যে আমি কি পরিমাণে করব। এরপর হচ্ছে আমাদের যেটি, সেটি হচ্ছে আয় প্রাপ্তির মেয়াদ। আমি কি আমার যে স্যালারি বা বেতন বা মজুরি যেটাই আমরা বলি না কেন, এটা কি প্রতিদিন পাচ্ছি, নাকি সপ্তাহে 7 দিন পর পর পাচ্ছি, নাকি মাস শেষে পাচ্ছি? এর উপরও কিন্তু অর্থের চাহিদা নির্ভর করে। ধরো যদি দেখা যায় যে আমার যে আয় প্রাপ্তি সেটা আমি প্রতিদিনই পাই, তাহলে কিন্তু আমার নগদ অর্থ আর ধরে আর রাখতে হয় না, কারণ হচ্ছে আমি প্রতিদিনই বেতন পাচ্ছি, প্রতিদিনই মজুরি পাচ্ছি, সুতরাং সেটি দিয়ে আমি আমার খরচটি শেষ করতে পারছি। কিন্তু আমি দেখা গেল যে আমি একদম মাস শেষে বেতন পাই, 1 মাস পর পর পাই, তাহলে আমি কি করব? আমার হাতে কিন্তু নগদ অর্থের চাহিদা আমি করব এবং অর্থের চাহিদা বেশি হবে। অর্থাৎ আয় প্রাপ্তির মেয়াদে যদি বিরতি বেশি থাকে তাহলে অর্থের চাহিদা বেশি হয়, আর যদি বিরতি কম থাকে তাহলে দেখা যায় যে এই মেয়াদটি অর্থের চাহিদাটিও পরিমাণে কম হয়। এরপর হচ্ছে সুদের হার। সুদের হারের উপরও কিন্তু অর্থের চাহিদাটি নির্ভর করে। আমরা সেটিও দেখেছি যে সুদের হার যদি আমাদের এখানে দেখা যায় বেশি হয় তাহলে অর্থের চাহিদাটি হচ্ছে দেখা যায় কম হচ্ছে, আর যদি সুদের হার কমে যায় তাহলে আমাদের অর্থের চাহিদাটি বেড়ে যায়। দাম স্তর, যদি দাম স্তর বেশি হয় তাহলে অবশ্যই অর্থের চাহিদা বেশি হবে, কারণ আমাকে বেশি দাম দিয়ে দ্রব্য সামগ্রী বাজার থেকে ক্রয় করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই এখানে আমার অর্থের চাহিদা বেশি হবে। আর যদি দাম স্তর কম থাকে সেক্ষেত্রে আমি কি করব? অর্থের চাহিদাটি করব অনেক কম। মুদ্রা বাজার, একটি দেশের যদি সুসংগঠিত মুদ্রা বাজার থাকে, অর্থাৎ তার যদি ব্যাংকিং সিস্টেম বা অন্যান্য যে সিস্টেমগুলো আছে সেটি যদি খুব উন্নত হয় তাহলে দেখা যায় যে অর্থের চাহিদা কম হয়। আর যদি মুদ্রা বাজার সুসংগঠিত না হয় তাহলে দেখা যায় যে অর্থের চাহিদা বেশি হয়। যখন এখন আমরা চিন্তা করি, এখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করতে পারি, তো সেই কার্ড ব্যবহার করতে পারি বলে কিন্তু আমরা এখন অর্থের চাহিদাটা কিছুটা কম করি, কারণ আমি মনে করি যে কোনো প্রয়োজনেই আমি ইচ্ছা মতো আমি কার্ডের সাহায্যে যখন তখন অর্থটা উত্তোলন করতে পারবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুদ্রা বাজার যত সুসংগঠিত হয়ে যাচ্ছে অর্থের চাহিদাটা কিন্তু ততই কমে আসছে। আরেকটা হচ্ছে ভবিষ্যতের প্রত্যাশা। কি প্রত্যাশা? যে ভবিষ্যতে আমার বেতন বৃদ্ধি পাবে, তাহলে আমি কি করব? এখন কিন্তু আমি সঞ্চয় কম করব, যে বেতন যেহেতু আমার ভবিষ্যতে বৃদ্ধি পাবে, এখন যে অর্থটা আছে সেটা চাহিদা আমার বেশি হবে এবং দেখা যাবে যে আমি খরচ করছি। সুতরাং ভবিষ্যতের প্রত্যাশায় যদি থাকে যে আমার বেতন বৃদ্ধি হবে বা ভালো অবস্থা আসবে, সেক্ষেত্রে বর্তমানে আমার অর্থের চাহিদাটি বেশি হবে। তো এগুলোই হচ্ছে আমাদের মূলত অর্থের চাহিদার উপাদান, এবং এগুলোই নির্ধারণ করে যে জনগণ অর্থের চাহিদা বেশি করবে না কম করবে। এরপর আমরা দেখব যেটা অর্থের যোগান। অর্থের যোগানটা দেয় কে? আসলে অর্থের যোগান দেয় হচ্ছে কোন দেশের সরকার, অর্থাৎ একটি দেশের সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রার যে সমষ্টি, এটাকে সাধারণত আমরা অর্থের যোগান বলে থাকি। একটা দেশে আমরা সাধারণত দেখে থাকি যে ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা এগুলো প্রচলিত থাকে। তো এই যে মুদ্রাগুলো আছে সেটার সমষ্টিকে আমরা বলছি কি? অর্থের যোগান। এর সঙ্গে আবার যে জিনিসটি আছে, আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের চলতি আমানত, অর্থাৎ আমরা ব্যাংকে কিছু আমানতের কথা গত ক্লাসে পড়েছিলাম যে আমরা 3 ধরনের আমানত দেখেছিলাম: চলতি আমানত,
সঞ্চয়ী আমানত আর একটি হচ্ছে মেয়াদি আমানত। তো এর মাঝখানে যে চলতি আমানতটি আছে সেটি কিন্তু আমরা বলেছিলাম যে প্রায় মুদ্রা বা মুদ্রার মতো করেই ব্যবহার করা যায়, অর্থাৎ এটি আমরা অতি সহজেই ভেঙে যে কোনো সময় লেনদেনের কাজে ব্যবহার করতে পারি। চেকের উপর যদি দেওয়া হয় তাহলে আমরা চেকটা অতি সহজেই ভাঙিয়ে ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে আমাদের ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা এবং যে আমাদের চলতি আমানত, এগুলো সবই হচ্ছে অর্থের যোগান। অর্থাৎ একটি দেশে এইগুলো যখন প্রচলিত থাকবে তখনই আমরা সেটাকে বলছি আমাদের অর্থের যোগান। আর যদি আমরা একটু বিস্তৃত অর্থে যাই তাহলে বলা হয় যে মানে অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান অনুসারীরা যেটা বলেছেন যে অর্থ সরবরাহ বলতে জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানত, এই তিনটা সমষ্টিকে একসাথে বলা হচ্ছে হলো আমাদের অর্থের যোগান। অর্থাৎ আমরা যেটা বললাম যে আমাদের ব্যাংকে যে আমরা চাহিদা আমানতটি করে থাকি সেটি জনগণের হাতের যে মুদ্রাটা থাকে অর্থাৎ ধাতব মুদ্রা এবং কাগজি মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানত। মেয়াদি আমানত তো নিশ্চয়ই মনে আছে যে নির্দিষ্ট সময়ের পরে আমরা সেই অর্থটি উত্তোলন করতে পারি, কিন্তু এটাকে আমরা অর্থের যোগানের অন্তর্ভুক্ত এই জন্যই অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান বলেছেন যে এটিতেও এক সময় অর্থের যোগানের হিসেবে কাজ করছে এবং নির্দিষ্ট মেয়াদ পরে যেহেতু এটা উত্তোলন করে আমি আমার খরচ ব্যবহার করতে পারছি, এটাও আমাদের অর্থের যোগানের অন্তর্ভুক্ত বলে উনি বলেছেন। এবং বিস্তৃত অর্থে আমরা যখন অর্থের যোগান পড়ব তখন অবশ্যই আমরা বলবো যে জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানত, এই তিনটি সমষ্টি হচ্ছে আমাদের অর্থের যোগান। তাহলে আমরা আগে জেনেছিলাম অর্থের চাহিদা কি, এখন জানলাম অর্থের যোগান কি। একটি দেশে সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রার সমষ্টি হচ্ছে আমাদের অর্থের যোগান। তো এই অর্থের যোগানের উপাদানগুলো কি কি এখন আমরা চলো সেটি দেখি। অর্থের যোগানের প্রথম হচ্ছে যেটি আমরা বলেছি যে জনগণের হাতের মুদ্রা। এখন জনগণের হাতের মুদ্রা বলতে আমরা কি বুঝি? জনগণের হাতের মুদ্রা বলতে মোট অর্থ সরবরাহ থেকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং বিভাগে রক্ষিত অর্থ এবং বাণিজ্যিক ব্যাংকের ভল্টে রক্ষিত অর্থের সমষ্টি বাদ দিলে যা থাকে তাকেই বোঝায়। অর্থাৎ যে পরিমাণ অর্থ সার্কুলেট করা হয়েছে সেটা থেকে আমরা যদি বাণিজ্যিক ব্যাংকের ভল্টে রক্ষিত অর্থ এবং কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে রক্ষিত অর্থ এই দুটোকে সমষ্টি করে তার মোট অর্থ সরবরাহ থেকে বাদ দিই, তাহলে যেটুক থাকে সেটুককে আমরা বলছি জনগণের হাতের মুদ্রা। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের দেখা যায় যে আমরা যে কাগজি মুদ্রা এবং ধাতব মুদ্রাগুলো আমাদের হাতে থাকে সেগুলোই হচ্ছে আমাদের জনগণের হাতের মুদ্রা। এটি হচ্ছে আমাদের অর্থের যোগানের উপাদানের প্রথম উপাদান। দ্বিতীয় হচ্ছে চাহিদা আমানত। চাহিদা আমানত কোনটি? যে ব্যাংকে জমাকৃত গ্রাহকদের সে আমানত যে আমানতের টাকা আমরা চাহিদা মাত্র গ্রাহককে ব্যাংক দিতে বাধ্য থাকে। মানে আমরা যে টাকাটা ব্যাংকে জমা রাখলে এবং সেই টাকাটা যখনই আমরা চেক লিখে দিব তখনই ব্যাংক আমাদেরকে টাকাটি দিতে বাধ্য থাকবে, সেটিকে আমরা বলেছি চাহিদা আমানত। সুতরাং চাহিদা আমানত হচ্ছে আমাদের সেটি যে আমাদের যে অর্থের সরবরাহটা দেশে প্রচলিত আছে তা থেকে আমরা যদি জনগণের হাতের মুদ্রা এবং মেয়াদি আমানত এই দুটোকে যদি একসাথে বাদ দিয়ে দেই তাহলে যেটুক থাকবে সেটাই হচ্ছে আমাদের চাহিদা আমানত এবং এটি হচ্ছে আমাদের অর্থের যোগানের দ্বিতীয় উপাদান। এরপরে আমাদের যে তৃতীয় উপাদান সেটি হচ্ছে মেয়াদি আমানত। চা মাত্র দেনা পরিশোধের কাজে এ অর্থ ব্যবহার করা যায় না, তাই সংকীর্ণ অর্থে না হলেও বিস্তৃত অর্থে মেয়াদি আমানত অর্থ সরবরাহের উপাদান হিসেবে গণ্য করা হয়। আমরা প্রথমেই বলেছিলাম যে মেয়াদি আমানতটা আসলে যখন আমরা সংকীর্ণ অর্থে অর্থের যোগান করব তখন কিন্তু এটিকে আলোচনায় আনবো না, কিন্তু যখন বিস্তৃত অর্থে আমরা অর্থের যোগানটি আলোচনা করব তখন কিন্তু এই মেয়াদি আমানতটা আমাদের অর্থের যোগানের তৃতীয় উপাদান হিসেবে চিহ্নিত হবে। এবং সেটি কোনটি? সেটি আমরা বলছি যে জনগণের হাতে যে মুদ্রাটা থাকে প্লাস যেটা আমাদের চাহিদা আমানত এই দুটোকে একসাথে যোগ করে আমি মোট অর্থ সরবরাহ থেকে যদি বাদ দিই তাহলে যেটি থাকবে সেটি হচ্ছে আমাদের মেয়াদি আমানত। সুতরাং আমি বলতে পারি যে জনগণের হাতের মুদ্রা, চাহিদা আমানত এবং মেয়াদি আমানত এই তিনটি হচ্ছে আমাদের অর্থের যোগানের উপাদান। অর্থাৎ এই তিনটি মিলাই আমরা মানি সাপ্লাইটি পেয়ে থাকি, সে হচ্ছে কারেন্সি ইন হ্যান্ড, ডিমান্ড ডিপোজিট এবং টাইম ডিপোজিট। এই তিনটি হচ্ছে আমাদের অর্থের যোগানের উপাদান। তাহলে আমরা এতক্ষণ অর্থের চাহিদা কাকে বলে, অর্থের চাহিদার উপাদান দেখলাম এবং এরপরে দেখলাম যে অর্থের যোগান কাকে বলে এবং এর সঙ্গে দেখলাম আমরা অর্থের যোগানের উপাদান কাকে বলা হয়। তো আমরা বলেছি যে এটার সঙ্গে সঙ্গে আজ আমরা জানবো আবার আরভিং ফিশারের
যে আমাদের মুদ্রার পরিমাণ তত্ত্ব বা অর্থের পরিমাণ তত্ত্বটি আছে সেটি। আসলে অর্থের যে পরিমাণ তত্ত্ব সেটার মূল বিষয়টা কি? সেটির মূল বিষয়টি হচ্ছে এরকম যে এই যে আমরা বলছি যে অর্থের যোগানের উপর ডিপেন্ড করে মুদ্রার মূল্য নির্ভর করবে, এটা কিভাবে নির্ধারিত হবে বা এটা কিভাবে পরিবর্তিত হবে, এই সম্পর্কিত আলোচনায় মুদ্রার যেখানে করা হয় সেটাকে আমরা বলি মুদ্রার পরিমাণ তত্ত্ব। অর্থাৎ এই যে মুদ্রার পরিমাণ দ্বারা কিভাবে মূল্য স্তর, অর্থের মূল্য এগুলো নির্ধারিত হবে এবং পরিবর্তিত হবে, এ নিয়ে যখন আমরা আলোচনা করব সেটিকে আমরা বলছি মুদ্রার পরিমাণ তত্ত্ব। তো আমরা তোমাদের যে একাদশ শ্রেণী আছে সেখানে আমরা পড়ব হচ্ছে আরভিং ফিশার উনার মুদ্রার পরিমাণ তত্ত্বটি। উনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর আরভিং ফিশার 1911 সনে এই তত্ত্বটি দেন, অর্থাৎ মুদ্রার পরিমাণ তত্ত্বটি দিয়েছিলেন এবং সেখানে উনি দ্য পারচেজিং পাওয়ার অফ মানি গ্রন্থে এই সম্পর্কিত আলোচনা করেন, অর্থাৎ মুদ্রার পরিমাণ তত্ত্ব নিয়ে আলোচনা করেন। ওনার এই যে তত্ত্বটি এটি কোয়ান্টিটি থিওরি অফ মানি অথবা আমেরিকান কোয়ান্টিটি থিওরি অফ মানি এই দুটো নামেই পরিচিত। তো এই মুদ্রার পরিমাণ তত্ত্বে আরভিং ফিশার কি বলেছেন চলো প্রথমে আমরা সেটা একটু জেনে নিই। অর্থাৎ আরভিং ফিশারের তত্ত্বের মূল বক্তব্যটি কি আমরা এখন সেটি জানব। উনি বলেছেন কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলনগাতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। তখন দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত হয়। সে অবস্থায় অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হয়। এটি হচ্ছে উনি যে বক্তব্যটি দিয়েছেন তার মূল কথা। চলো এখন আমরা একটু লাইন বাই লাইন বিশ্লেষণে যাই। প্রথমেই বলছি যে কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। আচ্ছা, এখানে আমরা প্রথমে একটা নতুন টার্ম তোমরা পেয়ে গেলে, সেটি হচ্ছে অর্থের প্রচলন গতি বা ভেলোসিটি অফ মানি। সেটি কি? অর্থের প্রচলন গতি বলতে বোঝা যায় যে একটি নোট বা একটি টাকা একটি নির্দিষ্ট সময়ে যতবার হাত বদল হয় সেটিকেই বলা হয় অর্থের প্রচলন গতি। এটিকে আমরা ভি দ্বারা ডিনোট করে থাকি বা চিহ্নিত করে থাকি, ইংরেজি ক্যাপিটাল লেটার ভি দ্বারা। অর্থাৎ যদি আমি বলি ভি ইকুয়াল টু 4, তাহলে ভ্যালুসিটি অফ মানি হচ্ছে 4। অর্থাৎ আমার কাছে যদি 100 টাকা থাকে, সেই 100 টাকা দিয়ে প্রথম আমি একবার চাল কিনলাম, চাল বিক্রেতা সেটি দিয়ে সবজি কিনলো, সবজি বিক্রেতা সেটি দিয়ে বই কিনলো, বই বিক্রেতা সেটি দিয়ে চকলেট কিনলো। তাহলে এখানে এই টাকাটি কয়বার হাত বদল হলো? 4 বার হাত বদল হলো। সুতরাং এখানে 100 টাকা 400 টাকার সমমূল্যের কাজ করলো, কারণ এটি 4 বার হাত বদল হয়েছে এবং এখানে ভ্যালুসিটি অফ মানি বা ভি ইকুয়াল টু আমরা বলছি 4। তাহলে উনি বলেছেন যে অর্থের প্রচলন গতি এবং বাণিজ্যের পরিমাণ, যে লেনদেনটি হবে ওই সময় একটি নির্দিষ্ট দেশে, সেটার পরিমাণ যদি স্থির থাকে তাহলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক হবে সমানুপাতিক। তাহলে অর্থের যা পরিমাণ আছে তার সঙ্গে দাম স্তরের পরিমাণটি কেমন হবে? সমানুপাতিক হবে। অর্থাৎ যদি অর্থের পরিমাণ বাড়বে তাহলে অবশ্যই দাম স্তরটি বেড়ে যাবে। আর এই যে দ্রব্যের দাম তার সাথে অর্থের মূল্যের সম্পর্কটি হবে বিপরীত। অর্থাৎ যখন আমার অর্থের যোগান বেড়ে গেল সঙ্গে সঙ্গে আমার দাম স্তর বেড়ে গেল। এখন যখনই দাম স্তর বেড়ে গেল তখন যে অর্থের মূল্য আছে এই দাম স্তরের সঙ্গে অর্থের মূল্যের সম্পর্কটা হবে কিন্তু বিপরীত। অর্থাৎ যদি অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে যায় তাহলে অর্থের মূল্য হয়ে যাবে অর্ধেক। আমি আবার কথাটি বলছি, এখানে আমরা তিনটি জিনিস রিলেটেড করছি একসাথে। প্রথম হচ্ছে অর্থের যোগান বা অর্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অর্থের যোগান বা অর্থের পরিমাণ যে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দাম স্তরটি সমানুপাতিক হারে বৃদ্ধি পেয়ে যাবে। আবার যখন দাম স্তরটি বৃদ্ধি পেয়ে যাবে তখন আবার অর্থের মূল্য কিন্তু কমে যাবে। ঠিক আছে, যদি এটার বিপরীত ঘটনা হয় তখন কি হবে? অর্থাৎ যদি অর্থের পরিমাণ কমে যায় বা অর্থের যোগান কমে যায় তাহলে আবার দেখা যাবে দাম স্তর কমে গিয়েছে। দাম স্তর কমার সঙ্গে সঙ্গে তখন কিন্তু আবার অর্থের মূল্য বৃদ্ধি পেয়ে যাবে। এই কথাটি আসলে আরভিং ফিশার তা ওনার বক্তব্যে বলেছেন যে কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। তখন দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের সম্পর্কটি হয়
বিপরীত, এবং সে অবস্থায় যদি অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে অর্থের মূল্যটি হয়ে যায় অর্ধেক। তো এই তত্ত্বটি দিয়ে এই তত্ত্বটির বিস্তারিত যখন ব্যাখ্যা করতে গিয়েছেন তিনি কিছু অনুমিত শর্ত বা অ্যাজাম্পশন নিয়েছেন, অর্থাৎ এই অ্যাজাম্পশন বা অনুমিত শর্তের উপর ভিত্তি করেই তার এই যে তত্ত্বটি আছে সেটি তিনি প্রতিষ্ঠা করেছেন। তো আমাদের দেখি প্রথমে অনুমিত শর্তগুলো কি। অর্থ কেবল বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এখানে উনি অর্থকে, আমরা অর্থের অনেকগুলো কাজ দেখেছিলাম কিন্তু আরভিং ফিশার এখানে যখন এই তত্ত্বটি আলোচনা করলেন তখন কিন্তু উনি বললেন যে এখানে অর্থ কেবলমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে। দ্বিতীয় হচ্ছে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান। অর্থনীতিতে পূর্ণ নিয়োগ থাকবে, অর্থাৎ যে সম্পদ আছে আমার অর্থনীতিতে সেই সমস্ত সম্পদে সর্বোচ্চ ব্যবহারের একদম সর্বোচ্চ অবস্থায় পৌঁছে যাবে, এর চেয়ে বেশি আর সেটি ব্যবহার সম্ভব না। প্রয়োজন থাকলেও আমি আর ব্যবহার করতে পারবো না, কারণ আমার যে সম্পদ ছিল সবগুলোই আমি পরিপূর্ণ মাত্রায় নিয়োগ দিয়ে ফেলেছি। তৃতীয়ত হচ্ছে অর্থের প্রচলন গতি স্বল্পকালীন সময় স্থির থাকে। আমরা একটু আগেই বললাম যে অর্থের প্রচলন গতিটা কি, যে একটি অর্থ নির্দিষ্ট সময়ে যতবার হাত বদল হচ্ছে সেটিকেই আমরা বলছি প্রচলন গতি। এবং উনি এখানে ধরে নিয়েছেন যে একটা শর্ট পিরিয়ড অফ টাইমে এই যে অর্থের প্রচলন গতিটা সেটি কিন্তু স্থির থাকবে, অর্থাৎ নির্দিষ্ট থাকবে, যে এই অর্থের প্রচলন গতি 5 বা 4, এটা নির্দিষ্ট সময়ের জন্য, স্বল্পকালীন একটা সময়ের জন্য এটি উনি স্থির ধরে নিয়েছেন। মোট লেনদেনের পরিমাণ স্বল্পকালীন সময় স্থির থাকবে, এটিও উনি কিন্তু স্থির ধরে নিলেন, যে লেনদেনের যে পরিমাণ, যে ট্রানজ্যাকশনটা হবে একটা টাইম অফ পিরিয়ডে, অর্থাৎ স্বল্পকালীন যে সময়টার কথা উনি বলেছেন সেই সময়ে এই মোট লেনদেনের পরিমাণটাও কিন্তু স্থির থাকবে বলে উনি ধরে নিয়েছেন। এরপরে বলেছেন দ্রব্যের দাম স্তর নিষ্ক্রিয় উপাদান হিসেবে কাজ করবে। দাম স্তর একটা ভাইটাল ফ্যাক্টর যে কোনো দ্রব্যের জন্য, কিন্তু এখানে উনি ধরে নিয়েছেন যে দাম স্তর আসলে এখানে একটা নিষ্ক্রিয় উপাদান। এখানে দাম স্তর এখানে কোনো সক্রিয় উপাদান হিসেবে কাজ করছে না, দাম স্তরটি এখানে নিষ্ক্রিয় উপাদান হিসেবে কাজ করে যাবে। সমাজে দ্রব্য সামগ্রীর মোট চাহিদা এবং মোট যোগানের মধ্যে সর্বদাই ভারসাম্য থাকে। একটি সমাজে যে দ্রব্য সামগ্রী চাহিদা এবং যোগান হয়, এখানে উনি ধরে নিয়েছেন যে এখানে কোনো ইমব্যালেন্স হবে না, অর্থাৎ চাহিদা ইকুয়াল টু যোগান, ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই, এটা সময় এই যে ভারসাম্য অবস্থাটা আছে সেটি বিরাজমান থাকবে। তাহলে উনি এই যে কিছু প্রি কন্ডিশন নিয়ে বা অনুমিত শর্ত নিয়ে উনি যে মূল বক্তব্যটা দিলেন যে অর্থের পরিমাণ যখন বৃদ্ধি পাবে তখন আমাদের দাম স্তর সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে এবং অর্থের মূল্য তখন অর্ধেক হয়ে যাবে, সেই তত্ত্বটি প্রতিষ্ঠা করেছেন। তো এটি প্রতিষ্ঠা করতে গিয়ে উনি যে সমীকরণটির সাহায্য নিয়েছেন সেটিকে বলা হয় বিনিময় সমীকরণ বা ট্রানজ্যাকশন ইকুয়েশন। সেখানে তিনি কি বলেছেন, এখানে উনি বলেছেন যে MV ইকুয়াল টু PT, এটি একটি বিনিময় সমীকরণ হিসেবে। এই সমীকরণের চেহারাটা প্রথমে তোমরা একটু মনে রাখো, যদিও আমরা একটু পরেই দেখবো যে এই সমীকরণটিকে উনি পরিবর্তিত করেছেন, তারপরেও ফিশারের বিনিময় সমীকরণ হিসেবে এই সমীকরণটি তোমাদের অবশ্যই একদম ভালো করে মনে রাখতে হবে যে MV ইকুয়াল টু PT হচ্ছে ফিশারের বিনিময় সমীকরণ। তো এখানে M কি, M হচ্ছে মোট বিহিত অর্থের পরিমাণ। তো বিহিত অর্থ আমরা কি, এটা আমরা জেনেছিলাম গত ক্লাসে, যে সরকার কর্তৃক স্বীকৃত যে পরিমাণ অর্থ একটি দেশে প্রচলিত থাকে যা লেনদেনের জন্য সবাই গ্রহণ করতে বাধ্য থাকে, সেটি আমরা বলছি বিহিত অর্থের পরিমাণ। তাহলে এখানে M হচ্ছে মোট বিহিত অর্থের পরিমাণ, V হচ্ছে অর্থের প্রচলন গতি বা ভ্যালোসিটি অফ মানি, অর্থাৎ MV একসাথে আমাদের এখানে রয়েছে বাম দিকে, ডানে রয়েছে আমাদের P হচ্ছে দাম স্তর বা প্রাইস লেভেল, আর T হচ্ছে ট্রানজ্যাকশন বা লেনদেনের পরিমাণ। একটা অর্থনীতিতে নির্দিষ্ট সময় যে পরিমাণ লেনদেন হয়েছে যেটিকে আমরা স্থির বলে ধরে নিয়েছি সেটি হচ্ছে T। তাহলে বিনিময় সমীকরণটি কি দাঁড়ালো, সেটি হচ্ছে MV ইকুয়াল টু PT, এটি হচ্ছে আমাদের বিনিময় সমীকরণ। তাহলে বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ে ভ্যালোসিটি অফ মানি এবং ট্রানজ্যাকশন যদি স্থির থাকে তাহলে আমাদের যে মোট বিহিত অর্থের পরিমাণ এবং তার সাথে দাম স্তরের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, এবং যখন অর্থের যোগান বাড়বে তখন দেখা যাবে যে দ্রব্যের দাম স্তর আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। এবং ফিশারের মতে অন্যান্য দ্রব্য সামগ্রীর মতো অর্থের মূল্য এর চাহিদা ও যোগানের দ্বারা নির্ধারিত হয়। আমরা যেটি বলেছিলাম যে অর্থের পরিমাণ তত্ত্ব আসলে
কিভাবে কেন পড়ছি বা কেন আসছে, আসলে যা বলা হচ্ছে যেখানে আসলে জানতে হবে যে অর্থের মূল্যটি কিভাবে নির্ধারিত হচ্ছে। অর্থের মূল্য নির্ধারণ করার জন্য আমরা এই তত্ত্বগুলো যখন পড়বো তখন দেখবো যে অর্থের পরিমাণের সঙ্গে অর্থের মূল্যের একটি সম্পর্ক আছে এবং এভাবে অর্থের মূল্যটি নির্ধারিত হয়। এবং উনি বলেছেন যে এই যে অর্থের মূল্য নির্ধারণ হতে যাবে সেটি কি হবে, অর্থের যে চাহিদা এবং অর্থের যে যোগান এর দ্বারা নির্ধারিত হবে। আমরা যখন বাজার পড়েছি তখন কি দেখেছি, বাজার চাহিদা এবং বাজার যোগান দ্বারাই কিন্তু দাম এবং ভারসাম্য পরিমাণটি নির্ধারিত হয়। তো উনিও এটাই বলতেছেন যে অন্যান্য দ্রব্য সামগ্রীর মূল্য যেভাবে নির্ধারিত হয় ঠিক অর্থের মূল্য অর্থের চাহিদা এবং যোগান এর দুটির দ্বারা আমাদের নির্ধারণ করে হবে। তো এখন আমরা দেখি যে অর্থের চাহিদাটা কি। অর্থের চাহিদা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কি পরিমাণ অর্থের চাহিদা হবে তা লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ এবং দামের উপরে নির্ভর করে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে অর্থের চাহিদাটা কতটুকু হবে সেটা কিসের উপর নির্ভর করবে, যে সেই সময়ে সেই দেশে অর্থের পরিমাণ বা ট্রানজাকশনটা কতটুকু হয়েছে এবং তার দাম বা প্রাইস কত, এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমি পেয়ে যাব কি আমাদের অর্থের চাহিদাটা কত হবে। ঠিক আছে, মানি ডিমান্ড তাহলে যেটা হচ্ছে আমাদের পিটি, এর সাহায্যে আমরা বুঝতে পারি যে কোন দেশে অর্থের চাহিদাটা আমাদের কি পরিমাণ হচ্ছে, কোন নির্দিষ্ট সময়ে কি পরিমাণ অর্থের চাহিদা হবে তা লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ ও দামের উপরে নির্ভর করে। আর এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে অর্থের যোগান। অর্থের যোগান বলতে কোনো নির্দিষ্ট সময়ে দেশে প্রচলিত মোট অর্থের পরিমাণ, একটা নির্দিষ্ট সময়ে একটি দেশে যে পরিমাণ অর্থ প্রচলিত আছে সেটিকে আমরা বলছি অর্থের যোগান। অর্থাৎ মোট অর্থের যে পরিমাণ সেটাকে যদি তার প্রচলন গতি বা ভি দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি মোট অর্থের যোগান, সেখানে আমরা পাচ্ছি হলো এম ভি। তাহলে আমরা যে সূত্রটি দেখলাম যে ফিশারের সমীকরণের এম ভি ইকুয়াল টু পিটি, তাহলে এটুক হচ্ছে আমার অর্থের চাহিদা, অর্থের চাহিদা এবং এটা হচ্ছে আমাদের অর্থের যোগান। তাহলে এবং এই দুটি আমরা দেখাচ্ছি যেটি আমাদের ফিশারের মতো এই দুটি পরস্পর সমান হচ্ছে। তাহলে পিটি হচ্ছে আমার অর্থের চাহিদা আর এমভি হচ্ছে আমাদের অর্থের যোগান। তাহলে আমরা অর্থের চাহিদা এবং অর্থের যোগান কাকে বলে সেটি আমরা এখন আবার আমাদের ফিশারের যে সমীকরণ আছে সেখানে অনুযায়ী জেনে নিলাম যে অর্থের চাহিদাটা হচ্ছে যে আমাদের যে ট্রানজাকশনটা হচ্ছে তার প্রাইস লেভেল দিয়ে গুণ করলে পাচ্ছি, আর অর্থের যোগানটা হচ্ছে যে পরিমাণ বহির্ত মুদ্রা প্রচলিত আছে তার ভেলোসিটি অফ মানি দিয়ে আমি যদি তাকে গুণ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি হলো এমভি বা অর্থের যোগান। তাহলে আমরা অর্থের চাহিদা এবং অর্থের যোগান পেয়ে গেলাম এবং ফিশারের যে মূল সমীকরণ অর্থাৎ এমভি ইকুয়াল টু পিটি সেটিও আমরা দেখে ফেলেছি। এখন দেখা যাচ্ছে যে এই যে বিনিময় সমীকরণ আমরা বললাম এমভি ইকুয়াল টু পিটি, সেখানে কিন্তু আমরা বললাম যে যে বিহিত মুদ্রাগুলো আছে সেগুলোকে আমরা এখানে আলোচনায় আনলাম, কিন্তু আসলে দেখা যায় যে আধুনিক যে অর্থনীতি সেখানে অর্থের যোগান বলতে শুধুমাত্র কাগজি বা ধাতব মুদ্রার যে পরিমাণ আছে সেটাকে আমরা বুঝি না, তার সঙ্গে সঙ্গে আরো কি থাকে, ব্যাংকের চলতি এবং সৃষ্ট আমানত বা ঋণ এগুলোও কিন্তু এটার অন্তর্ভুক্ত হয়ে যায়। অর্থাৎ অর্থের যোগানে আমরা কাগজি ও ধাতব মুদ্রার পরিমাণ, ব্যাংকের চলতি এবং সৃষ্ট আমানত যেটা আছে অর্থাৎ ঋণ, এই সব কিছুই যেহেতু এর অন্তর্ভুক্ত হয় এজন্য পরবর্তীতে আরভিং ফিশার ওনার সমীকরণটিকে একটু বিস্তৃত করেন এবং করে তারপরে এটিকে উনি প্রকাশ করেন এভাবে এমভি প্লাস এম ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু পিটি। অর্থাৎ এখানে তিনি এম দ্বারা বুঝিয়েছেন হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ এম ড্যাশ দ্বারা, আর ভি ড্যাশ দ্বারা তিনি বুঝিয়েছেন ব্যাংক অর্থের প্রচলন গতি। তাহলে আমরা যদি পুরো সমীকরণটাকে এখন দেখি তাহলে কি দেখবো যে এম ভি ইকুয়ালটা আমরা বোর্ডে আবার একটু যাই দেখি। প্রথম হচ্ছে আমাদের এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ ইকুয়াল টু পি টি। তাহলে এইটুক হচ্ছে আমাদের অর্থের যোগান আর এটুক হচ্ছে আমাদের অর্থের চাহিদা। ঠিক আছে, এবং এখানে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে ভিত অর্থের পরিমাণ এবং এটি হচ্ছে তার প্রচলন গতি, এটা হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ এবং এটি হচ্ছে সেই ব্যাংক সৃষ্ট অর্থের প্রচলন গতি। তাহলে আরভিং ফিশার
তার পূর্বের সমীকরণটিকে একটু বিস্তারিত করে বা প্রসারিত করে পরবর্তীতে এই নতুন সমীকরণটি আমাদের জন্য দিয়েছেন। এবং এখানে উনি বলেছেন যে অন্যান্য উপাদান যদি স্থির থাকে তাহলে অর্থের পরিমাণ যে হারে বাড়ে দাম স্তরও ঠিক সেই একই হারে পরিবর্তিত হবে। তাহলে আমাদের এম এবং এম ড্যাশ যে হারে পরিবর্তিত হবে দেখা যাবে আমাদের দাম স্তর যেটি আছে সেটিও সেই একই অবস্থায় পরিবর্তিত হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে আমাদের আসলে আরভিং ফিশারের যে সমীকরণটি আমরা পড়েছি সেটির একটি বিস্তারিত সম্প্রসারিত রূপ। তো এইটি আমরা যখন পড়লাম আমি মনে করছি যে তোমরা আসলে এটি বুঝে ফেলতে পেরেছো যে আরভিং ফিশারের মূল সমীকরণ কোনটি ছিল এবং পরিবর্তিত সমীকরণটি কোনটি, এবং এই সমীকরণের আসলে উনি কি বলতে চেয়েছেন। উনি যেটি বলতে চেয়েছিলেন যে অর্থের যোগান বা অর্থের পরিমাণ যে হারে বাড়ে আমাদের দাম স্তর সেই একই সমানুপাতিক হারে বৃদ্ধি পায় এবং অর্থের মূল্য সেখানে কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। এটি এখন আমি তোমাদেরকে একটি উদাহরণের সাহায্যে একটু ব্যাখ্যা করি, তাহলে তোমরা দেখবে যে এটি অনেক সহজে বুঝতে পারছো। চলো আমরা বোর্ডে একটু দেখি। আচ্ছা, আমরা তাহলে সমীকরণটি একটু এই পাশে রাখি। এম ভি এম ড্যাশ ভি ড্যাশ ইকুয়াল টু পি টি। এখান থেকে আমরা প্রি বা প্রাইস লেভেলটি বের করে দেখতে যাব যে যে কথাটি উনি বলেছেন যে অন্যান্য অবস্থা স্থির থেকে আমাদের অর্থের যোগানের পরিমাণ যদি ডাবল হয় তাহলে দাম স্তরও ডাবল হয়ে যায় কিনা। তো প্রথম অবস্থায় ধরি আমরা m ইকুয়াল টু 50, m ড্যাশ ইকুয়াল টু 100, তারপর হচ্ছে আমাদের ভি আমরা ধরে নিই 5, ভি ড্যাশও ধরি আমরা 5, এবং এরপরে আছে আমাদের হলো টি ধরে নিচ্ছি আমরা 25। তাহলে এগুলো হচ্ছে আমাদের যে তথ্য আছে সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে। আমরা এই তথ্যগুলোর সাহায্যে এখন কার মান বের করব, পি এর মান বের করব। তাহলে পি এর মান বের করতে গেলে আমরা দেখি যদি এটি এম ভি এম ড্যাশ ভি ড্যাশ ডিভাইডেড বাই টি, তাহলে আমাদের এম এর মান কত আছে, প্রথমে 50 ইন্টু 5 প্লাস 100 ইন্টু 5 ডিভাইডেড বাই 25। তাহলে এখানে কত আসছে আমাদের, 25। তাহলে আমরা যদি এখানে 750 ডিভাইডেড বাই 25 করি তাহলে আমাদের কাটাকাটি করে আমরা দেখব আসছে আমাদের মান হচ্ছে 30, অর্থাৎ প্রাইস লেভেল বা পি হচ্ছে এটা আমাদের 30। এখন কি বলা হয়েছে, বলা হয়েছে যদি আমাদের অন্যান্য অবস্থা স্থির থেকে আমাদের যে অর্থের যোগানটি আছে এটি যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে দাম স্তর দ্বিগুণ হয়ে যাবে। এখন আমরা সেটি দেখি। আমরা প্রথমে তাহলে এখানে কি করতে হবে, এটিকে ডাবল করতে হবে। আমরা মনে করি আগে ছিল 50, এখন এম হচ্ছে 100, আর যেটা এম ড্যাশ ছিল 100 সেটি হচ্ছে হয়ে গেল 200। আর অন্যান্য ইনফরমেশন কিন্তু আমাদের অপরিবর্তিত বা স্থির থাকবে যেটি উনি বলেছিলেন। তো চলো আমরা এখন এখানে আবার এটি চেঞ্জ করে গুণটা করে দেখি কি হয় ফলাফল। প্রথম হচ্ছে আমাদের 100 আর এখানে হচ্ছে আমাদের 200। তাহলে এখানে 500 যোগ 1000 ডিভাইডেড বাই 25, তাহলে 1500 ডিভাইডেড বাই 25, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 60। তাহলে আমাদের দেখি যে এখন আমাদের নতুন পি হচ্ছে, যদি পি ড্যাশ বলি আমরা, সেটি হচ্ছে 60। সুতরাং আমরা কি দেখতে পেলাম যে যখন আমাদের অন্য অবস্থা স্থির থেকে অর্থের যোগান ডাবল হয়ে গেল তখন আমাদের প্রাইস লেভেলও কিন্তু 30 থেকে 60 অর্থাৎ ডাবল হয়ে গিয়েছে। সুতরাং যে কথাটি আমরা তত্ত্বের মাঝখানে এতক্ষণ জানলাম সেটি যদি আমরা একটা গাণিতিক উদাহরণের মাঝখানেও কিন্তু খুব সহজেই এখন এটি দেখে ফেলতে পারলাম যে আসলেই যে কথাটি বলা হয়েছে সেটি প্রমাণিত হয়েছে যে যখন অর্থের যোগান অন্যান্য অবস্থা স্থির থেকে অর্থের যোগান দ্বিগুণ হয়ে যাবে তখন দাম স্তরও সেখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো যে এই যে সম্পর্কটির কথা আমরা বলছি সেটি কিন্তু আমরা ইচ্ছা করলে এখন লেখচিত্রের মাধ্যমে তোমাদেরকে একটু দেখিয়ে দিব। এখানে আমরা দেখাচ্ছি অর্থের যোগান
আর এখানে হচ্ছে প্রাইস লেভেল বা দাম স্তর, আর এখানে হচ্ছে আমার ভ্যালু অফ মানি, এখানে হচ্ছে অর্থের যোগান। অর্থাৎ আমরা উপর নিচে দুটো চিত্রের সাহায্য এখানে নিয়ে এটি অঙ্কন করছি। উপরে চিত্রে আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি অর্থের যোগান এবং লম্ব অক্ষে দেখাচ্ছি হলো আমাদের দাম স্তর, আর নিম্নে আমরা দ্বিতীয় চিত্র বা নিচের চিত্রে আমরা দেখাচ্ছি ভূমি অক্ষে অর্থের যোগান এবং উপর লম্ব অক্ষে ভ্যালু অফ মানি। তো এখানে আমরা বলছি যে অর্থের যোগান যতই বাড়বে দাম স্তর ততই বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি রেখাটি আঁকতে চাই তাহলে দেখো যে রেখাটি হবে সেটি হচ্ছে এইরকম বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটি রেখা আমরা এখানে দেখতে পারবো। সেটি হচ্ছে আমাদের যে রেখা, সেটি হচ্ছে আমাদের অর্থের যোগান এবং দাম স্তরের মধ্যে সম্পর্কিত রেখা। এখানে আমরা দেখছি যতই অর্থের যোগান বাড়ছে দাম স্তর ততই বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আমরা যতই অর্থের এখানে দেখব দাম স্তর ততই বৃদ্ধি পেয়ে যাবে। আর এখানে আমরা কি বলেছিলাম যে অর্থের মূল্য আবার কমে যাবে, তাহলে এইখানে যে রেখাটি হবে সেই রেখাটি কিন্তু কি হবে বাম দিক থেকে ডান দিকে আমাদের নিম্নগামী এই রেখাটি হবে, যেখানে আমরা বলতে এটা ভ্যালু অফ মানি বা মুদ্রার যোগান, এটি হবে এখন আমাদের এখানে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। কারণ যখনই আমরা দেখছি যে অর্থের যোগান যতই বেড়ে যাচ্ছে ভ্যালু অফ মানি কিন্তু ততই কমে যাচ্ছে। অর্থাৎ আমরা যে জিনিসটি এখানে চিত্রেও দেখতে পাচ্ছি যে অর্থের যোগান যখন বৃদ্ধি পাচ্ছে দাম স্তর ঠিক একইভাবে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আর যখন অর্থের যোগান বেড়ে যাচ্ছে তখন অর্থের মূল্য কিন্তু কমে যাচ্ছে। সুতরাং আমাদের ক চিত্র বা উপরের চিত্রে যেটি আছে সেটিতে আমরা দেখতে পাচ্ছি রেখাটি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটি রেখা, আর নিচের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের অর্থের মূল্যের রেখা, সেই রেখাটি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটি রেখা। তাহলে এই যে আমরা আরভিং ফিশারের যে আজকে সমীকরণটি তত্ত্বটি পড়লাম মুদ্রার পরিমাণ তত্ত্ব, সেটি আমরা প্রথমে মূল বক্তব্য দেখেছি, তারপর অনুমিত শর্ত দেখলাম, তারপর আমরা দেখলাম বিনিময় সমীকরণ এবং সেটির ব্যাখ্যা আমরা শুনলাম, একটি উদাহরণ দেখেছি গাণিতিক, এবং শেষ পর্যন্ত চিত্রের মাধ্যমে আমরা রেখাটির মাধ্যমে সম্পর্ক দেখিয়েছি। তো এই যে আমরা একটি তত্ত্ব পড়লাম, দেখবো যে প্রত্যেকটি তত্ত্বেরই কিছু সমালোচনা আছে, আসলে সমালোচনা ছাড়া এটি হয় না। আর এটি অবশ্যই খেয়াল রাখবে যে আমরা ক্লাসটা নিচ্ছি 2021 সনে, আর এই তত্ত্বটি দেওয়া হয়েছিল 1911 সনে। সুতরাং এতদিনে আমাদের অর্থনীতিতে অবশ্যই যে কিছু পরিবর্তন সাধিত হয়েছে সেটি অনস্বীকার্য, এবং সেই জন্যই দেখা যায় যে এই তত্ত্বটির কিছু সমালোচনা রয়েছে। সেই সমালোচনাগুলো বেশিরভাগই হচ্ছে যে অনুমিত শর্তগুলো নেওয়া হয়েছিল সেগুলোর উপর ভিত্তি করে। চলো আমরা এই সমালোচনাগুলো এখন একটু দেখি। প্রথমেই যে সমালোচনা সেটা বলা হচ্ছে মুদ্রার যোগান স্থির থাকলেও ব্যবসা বাণিজ্য, রুচি, জনসংখ্যা, মজুরি, পরোক্ষ করের পরিবর্তনের কারণে দাম স্তর পরিবর্তিত হতে পারে। আমরা এখানে দাম স্তর পরিবর্তনের সঙ্গে বলছিলাম যে যদি মুদ্রার যোগান স্থির থাকে তাহলে দাম স্তর পরিবর্তন হবে না, কিন্তু আসলে কথাটি ঠিক না। মুদ্রার যোগান ছাড়াও যদি ব্যবসা বাণিজ্যের পরিবর্তন বা জনগণের রুচির পরিবর্তন হয়, জনসংখ্যা বৃদ্ধি পায়, মজুরি বৃদ্ধি পায়, কিংবা পরোক্ষ করারোক্ষ হয়, এইগুলো কারণেও কিন্তু দাম স্তর পরিবর্তিত হয়, এটি এখানে বলা হয়নি। বিভিন্ন কারণে এটি পরিবর্তিত হয় এবং এর জন্য মানে আমরা দেখতে পাই যে বিভিন্ন কারণে যেটা আমাদের দাম স্তরটা পরিবর্তিত হয়, সেই জন্য এটা সবসময় অর্থের যোগানের কারণে যেটা পরিবর্তন হবে সবসময় এটা সমানুপাতিক হয় না। তৃতীয় হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের পরে মুদ্রার যোগানের বৃদ্ধি দাম স্তরের বৃদ্ধি ঘটায়, কারণ পূর্ণ নিয়োগ স্তরের নিচে মুদ্রার যোগান বাড়ালে তার দাম স্তর না বাড়িয়ে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করে। উনি এখানে বলেছিলেন যে মুদ্রার যোগান বৃদ্ধি পেলেই দাম স্তর বৃদ্ধি পাবে, কিন্তু এখানে একটা কথা আছে যে পূর্ণ নিয়োগ হওয়ার পরে যদি আমাদের মুদ্রার যোগান বৃদ্ধি হয় তাহলেই শুধু দাম স্তরে বৃদ্ধি করবে, কিন্তু যদি পূর্ণ নিয়োগ অবস্থা না থাকে তখন যদি মুদ্রার যোগান বৃদ্ধি করা হয় তখন দেখা যায় যে তখন দাম স্তর বৃদ্ধি পায় না, বরঞ্চ উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধি পায়। এই জিনিসটিও এখানে স্বীকার করে নেওয়া হয়নি। এরপর বলা হচ্ছে যে মুদ্রা কেবল বিনিময়ের মাধ্যম। আমরা জানি যে আসলে মুদ্রা কেবলমাত্র বিনিময়ের মাধ্যম নয়, আমরা এটাকে বলেছি মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহক,
এবং আমরা জানি ভবিষ্যৎ লেনার মাধ্যম হিসাবে এটিকে আমরা ব্যবহার করে থাকি। সুতরাং এখানে মুদ্রাকে কেবলমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা, এটিকে মুদ্রার কার্যাবলীকে অনেক সংকুচিত করে ফেলা হয়েছে। তো এগুলোই হচ্ছে মোটামুটি আরভিং ফিশারের যে তত্ত্বটি আমরা পড়লাম তার সমালোচনা। তো এটি একটি বেশ বড় তত্ত্ব তোমাদের জন্য, এবং এই তত্ত্বটি তোমরা, আমি আশা করি যে একটু মনোযোগ দিয়ে পড়ে বুঝার চেষ্টা করবে, উদাহরণটিও ভালো করে দেখবে, এবং তার সঙ্গে সঙ্গে যেটি করবে সেটি হচ্ছে চিত্রটি এঁকে প্র্যাকটিস করবে। তাহলেই এই তত্ত্বটি সম্পর্কে তোমাদের ধারণাটি সম্পূর্ণ হয়ে যাবে। এতক্ষণ যারা আমার ক্লাস দেখেছো তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি যখনই তোমরা বাইরে যাবে অবশ্যই মাস্ক পরে যাবে এবং নিরাপদে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।